নমস্কার বন্ধুরা, আরেকটি নতুন ভ্রমণের গল্প নিয়ে চলে এলাম তোমাদের কাছে। আগের কাশ্মীর পর্ব তোমাদের ভালো লেগেছে দেখে খুশি হয়েছি। আজ সন্ধ্যায় লোকাল ট্রেনে করে চলে এসেছি পূর্ব রেলওয়ের বালি স্টেশনে। বালি স্টেশন থেকে এসে পৌঁছালাম শিয়ালদা ডিভিশনের বালিহল স্টেশনে। এটি একটি গুরুত্বপূর্ণ স্টেশন। হাওড়া ও শিয়ালদা ডিভিশনের মধ্যে সংযোগ স্থাপন হয়েছে এই লাইনের ফলে। বালিহল থেকে ট্রেন ধরে চলে এলাম শিয়ালদা স্টেশনে। রাত ৮টা বেজে গেছে। প্রচুর মানুষজন রয়েছে এখন এই স্টেশনে। আজ আমরা বেরোলাম সিল্ক রুট ঘুরবো বলে। অনেক দিন ধরেই এই ট্যুরটা করার ইচ্ছে ছিল, এবার সময় হলো আমাদের। আমরা যাব পদাতিক এক্সপ্রেসে, এবার নর্থ বেঙ্গলে। অনেক ট্রেনই আছে এই রুটে যাবার জন্য। শিয়ালদা বা হাওড়া থেকে অনেকগুলি ট্রেনই ছাড়ে। বোর্ডে দিয়ে দিয়েছে আমাদের ট্রেন। বোর্ডে আমাদের ট্রেন দিয়ে দিয়েছে 12377 পদাতিক এক্সপ্রেস। শিয়ালদা থেকে 12 নম্বর প্ল্যাটফর্ম থেকে রাত 11:20 নাগাদ ছাড়বে। এখন শিয়ালদা প্ল্যাটফর্মে খাবারের দোকানও আছে অনেক রকমের খাবারও পাওয়া যায় এখানে। সঠিক সময়ে আমাদের ট্রেন রওনা দিয়ে দিল। আমরা যে যার মতো আসন গ্রহণ করলাম। শিয়ালদা থেকে এনজিপি পর্যন্ত এই ট্রেনের স্লিপারের ভাড়া 365, 3AC-র ভাড়া 755 এবং 2AC-র ভাড়া 1340। শিয়ালদা থেকে এনজিপির মাঝে এই ট্রেনে সর্বমোট 7টি অফিসিয়াল স্টপেজ রয়েছে। শিয়ালদার পর পদাতিক এক্সপ্রেস দাঁড়াবে বর্ধমান স্টেশনে রাত 12:42 আর তারপর বোলপুর শান্তিনিকেতন স্টেশনে 1:30। রামপুরহাটে থামবে রাত 2:22। এই যাত্রায় সময় লাগবে 7 ঘন্টা 45 মিনিট। এই রুটে ট্রেন বেশ সময় মেনটেন করেই চলে। আমরা দমদম বিধাননগর দক্ষিণেশ্বর স্টেশন পেরিয়ে এবার দক্ষিণেশ্বর ব্রিজে উঠলাম। এবার আমরা মা ভবতারিণীকে স্মরণ করে এগিয়ে চলেছি। ট্রেন বেশ দুর্দান্ত গতিতে এগিয়ে চলেছে। এখন নতুন কোচ হয়ে গেছে এই ট্রেনে। মোটামুটি পরিষ্কার ছিল কামরা ট্রেনের। রাতের বেলা বালি ব্রিজ দিয়ে যেতে বেশ ভালোই লাগে আমাদের। আমরা বালিঘাট বালিহল্ট হয়ে ডানকুনির ওপর দিয়ে হাওড়া বর্ধমান কর্ড লাইন ধরব। ট্রেন বেশ ভালো গতিতেই এগিয়ে চলেছে। এই ট্রেনটির স্টপেজও বেশ কম, তাই তুলনামূলক কম সময়ে পৌঁছানো যায়। এবার আমরা সিল্ক রুট ঘুরতে যাচ্ছি। আমরা মিলেরিগাঁও থেকে ঝুলুক দেখে পদ্মচেন হয়ে ফিরব, এই আমাদের প্ল্যান। তোমরা পরপর ভিডিও দেখতে পারবে এই সিরিজে।
যেতে যেতে তোমাদের সিল্ক রুট সম্বন্ধে যা জানি তা একটু শেয়ার করছি। রেশম পথ বা সিল্ক রুট খ্রিস্টপূর্ব 2য় শতাব্দী থেকে অষ্টাদশ শতক পর্যন্ত এশিয়া মহাদেশের অঞ্চলগুলির মধ্যে দিয়ে পূর্ব ও পশ্চিমে এশিয়া, ইউরোপ ও ভূমধ্যসাগরীয় অঞ্চলকে সংযুক্ত করে। এটি একটি বাণিজ্যিক পথ। প্রায় 4000 মাইল বা 6500 কিলোমিটার দীর্ঘ এই পথের নামকরণ করা হয়েছে চীনা সিল্ক ব্যবসা নিয়ে, যা হান রাজত্বকালে আরম্ভ হয়েছিল। যদিও সিল্কই ছিল প্রধান পণ্য, অন্যান্য নানা পণ্যই এই পথে আনা নেওয়া হতো। আমরা এসে পৌঁছালাম বর্ধমান স্টেশনে। আমরা প্ল্যাটফর্ম ছেড়ে এগিয়ে চলেছি। সিল্ক রুট গড়ে ওঠে খ্রিস্টপূর্ব 1ম শতকে হানি রাজবংশের আমলে। 10ম শতাব্দীতে চীনের সং রাজবংশের আমলে বন্ধ হয়ে যায়। এটি নতুন করে চালুর উদ্যোগ নেওয়া হয় 2014 সালে। উদ্দেশ্য 3 মহাদেশব্যাপী যোগাযোগ নির্মাণ ও আন্তর্জাতিক অর্থনৈতিক অঞ্চল ও করিডোর প্রতিষ্ঠা। 2014 সালে জুন মাসে ইউনেস্কো সিল্ক রুটের চ্যাংআন তিয়ানশান করিডোরকে বিশ্ব ঐতিহ্য হিসেবে স্থান দিয়েছে। ভারতীয় অংশ পরীক্ষামূলক সাইটের তালিকায় রয়েছে। সিল্ক রুটের নাম রেশমের লাভজনক ব্যবসা থেকে এসেছে, যা প্রথমে চীনে বিকশিত হয়েছিল। রাত্রে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম আমরা। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গেছি। ট্রেন ভালোই চলেছে। আমরা এবার বিহারের কিষানগঞ্জ স্টেশনে এসে পৌঁছালাম।
আমরা উত্তরবঙ্গের সবুজ প্রকৃতি দিয়ে এগিয়ে চলেছি ভালোই। এক করে স্টেশন পেরিয়ে এগিয়ে যাচ্ছি আমরা। দারুণ লাগে ট্রেন থেকে উত্তরবঙ্গের প্রকৃতি দেখতে। সবুজ ক্ষেতের পাশ দিয়ে এগিয়ে চলেছি আমরা। ট্রেনে উত্তরবঙ্গ আমার মতো ভ্রমণ পিপাসু প্রকৃতিপ্রেমী প্রত্যেক মানুষেরই ভালো লাগে। আমরা একটি সুন্দর নদী ব্রিজ পেরোলাম। ট্রেন লাইনের দুপাশে সব চাষের জমি রয়েছে। এবারে আমরা চটেরহাট স্টেশনে এসে পৌঁছালাম। স্টেশনে একদমই ফাঁকা দেখছি। খুব কম ট্রেনই হয়তো এখানে দাঁড়ায়। বেশ ছোট আর ফাঁকা স্টেশনটি। আমরা স্টেশন ছেড়ে এগিয়ে চললাম। আমাদের আর বেশিক্ষণ লাগবে না হয়তো পৌঁছতে। উত্তরবঙ্গের প্রকৃতি সত্যিই সুন্দর। চারিদিকে শুধুই সব সবুজ আর সবুজ। আমরা এগিয়ে চলেছি। আমরা প্রকৃতি দেখতে দেখতে এগিয়ে চলেছি। এই ট্যুরটি বেশ ইন্টারেস্টিং হতে চলেছে। আমাদের সাথে সাথে তোমাদেরও ভালো লাগবে। ট্রেন দ্রুত গতিতে এগিয়ে চলেছে। এবার আমরা নিজ বাড়ি স্টেশন পেরিয়ে এগিয়ে চললাম। এবার আস্তে আস্তে আমাদের ট্রেন এগিয়ে চলল। আমরা চলে এসেছি গন্তব্যস্থলে। আমরা এসে পৌঁছালাম এনজিপি স্টেশনের প্ল্যাটফর্মে। অনেক যাত্রী নামলো নিউ জলপাইগুড়ি স্টেশনে। আসলে আমাদের মতো ভ্রমণ পিপাসুদের কাছে এনজিপি স্টেশন মানেই ট্যুরিস্ট ডেস্টিনেশনের কাছে চলে আসা। এখান থেকে দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং এবং সিকিম খুব সহজেই যাওয়া যায়। শিলিগুড়ি শহর এই স্টেশনের উপকণ্ঠে অবস্থিত। তেনজিং নর্গে বাস স্ট্যান্ড থেকে বাসেও যাওয়া যায়। সিকিম ও নেপাল যাওয়ার বাস ছাড়ে এখান থেকে। আবার কলকাতা যাবার এসি ও নন এসি বাসও অ্যাভেলেবেল এখানে। এবারে আমরা যাব প্রথমে সিলেরি গাঁওতে। রাত্রি বাসও সেখানেই হবে আমাদের। সবাই ভীষণ এক্সাইটেড এই ট্যুরটি নিয়ে, কারণ সিল্ক রুট ভ্রমণের অনেক ভিডিও দেখেছি আগে। আমরা প্যাকেজ বুকিং করে এসেছি। স্টেশনে আমাদের গাড়ি বলাই ছিল। ট্যুর অপারেটর আমাদের জন্য একটি স্করপিও পাঠিয়েছে, সেটিতে চড়ে বসলাম। এবার আমরা এগিয়ে চললাম গন্তব্যর উদ্দেশ্যে। শিলিগুড়ির বুদ্ধিস্ট মনেস্ট্রি দেখে আমরা এগিয়ে চললাম সেবকের উদ্দেশ্যে। এখন আমরা শিলিগুড়ি শহর থেকে অনেকটা দূরে চলে এসেছি।
সেবকের জঙ্গল এরিয়া শুরু হয়ে গেল। আমরা ঢুকে পড়েছি মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে। দুপাশে সবুজ ঘন জঙ্গল আর মাঝখান দিয়ে কালো পিচের রাস্তা এগিয়ে গেছে সেবকের দিকে। আমরা সেবকে এসে একটি হোটেলে ঢুকে পড়লাম। আমরা চিকেন মোমো অর্ডার দিয়েছিলাম। খুব খিদে পেয়ে গেছিল আমাদের। বেশ ভালোই ছিল মোমোগুলি খেতে। পাহাড়ের মোমোর স্বাদই আলাদা। বেশ তৃপ্তি সহকারে সবাই খেলাম আমরা। মোমোতে চিকেনের পুর ভালোই ছিল। এবার আমরা হোটেল থেকে ডাইরেক্ট সিলেরিগাঁও যাব। এবারে আমরা সেবক রংপো রেলওয়ে লাইন ক্রস করলাম। আমরা এগিয়ে চললাম। সিকিম পর্যন্ত রেল লাইন পাতা ও টানেল নির্মাণের কাজ ভারতীয় রেল দ্রুতগতিতে করছে। এবার আমরা ডান দিকে তিস্তাকে পাবো। পাহাড়ের ঢালের রাস্তা দিয়ে এগিয়ে চললাম। গাড়ির চাপ ভালোই থাকে এই সড়কে। বর্ষার সময় এই রাস্তা বিপদসংকুল হয়ে যায়। ভালো গতিতেই আমরা এগিয়ে চলেছি শেপকাশ আমরা চলে এসেছি শেপকেশ্বরী কালী মন্দিরের কাছাকাছি। রাস্তার পাশে বেশ কিছু দোকানপাট দেখছি। মাকে দর্শন করে এগিয়ে চললাম। ভীষণই জাগ্রত এই মা। বিশেষ দিনগুলিতে প্রচুর ভক্তর সমাগম ঘটে এখানে। এছাড়া প্রতিদিন ভালোই ভক্ত আসে এই মন্দিরে। আমরা এগিয়ে চললাম সামনের দিকে। ডান দিকে রয়েছে তিস্তা নদী। আমরা করোনেশন ব্রিজের কাছে চলে এলাম। এবার ডান দিকে করোনেশন ব্রিজ ফেলে এগিয়ে চললাম আমরা। তো ইউরেশিয়া প্রাচীনকাল থেকে তার ঘোড়ায় চড়া এবং ঘোড়া প্রজন্ম সম্প্রদায়ের জন্য পরিচিত এবং মধ্য ইউরেশিয়ার উত্তরাঞ্চলীয় স্টেপ রুটটি সিল্ক রোডের অনেক আগে থেকেই ব্যবহৃত হতো। কাজামাস্তানের বেরেল কবরস্থানের মতো প্রত্নতাত্ত্বিক সাইটগুলি নিশ্চিত করেছে যে যাযাবর আরিমাস্পিয়ানরা কেবল বাণিজ্যর জন্য ঘোড়া প্রজনন করে না, বরং সিল্ক রোডের ধারে চমৎকার শিল্পকর্ম প্রচার করতে সক্ষম দুর্দান্ত কারিগরও তৈরি করেছিল।
খ্রিস্টপূর্ব দ্বিতীয় সহস্রাব্দ থেকে নেফ্রাইট, জেড ইয়ারকান্দ এবং খোটান অঞ্চলের খনি থেকে চীনে ব্যবসা করা হচ্ছিল। উল্লেখযোগ্যভাবে এই খনিগুলি বাদাখশানের ল্যাপিস লাজুলি এবং স্পিনেল খনির থেকে খুব বেশি দূরে ছিল না, এবং যদিও পামির পর্বতমালার দ্বারা পৃথক করা হয়েছিল, তবুও সেগুলি জুড়ে রুটগুলি খুব প্রাথমিক সময় থেকেই ব্যবহার করা হয়েছিল। তারিম মমি, অমঙ্গলয়েডের মমি, দৃশ্যত কক্সয়েড ব্যক্তি তারিম বেসিনে পাওয়া গেছে। ইলাংপানের 200 কিলোমিটার পূর্বে সিল্ক রোড বরাবর লইলান এলাকায় তারিম বেসিনে 1600 খ্রিস্টপূর্বাব্দের প্রথম দিকে এবং পূর্ব এবং পশ্চিমের মধ্যে খুব প্রাচীন যোগাযোগের পরামর্শ দিচ্ছে। এই মমিযুক্ত অবশিষ্টাংশগুলি ইন্দো ইউরোপীয় ভাষায় কথা বলার লোক হতে পারে, যা আধুনিক জিনজিয়াং অঞ্চলে তারিম বেসিনে ব্যবহৃত ছিল, যতক্ষণ না উত্তরে জিয়নগনু সংস্কৃতির তুর্কি প্রভাব এবং চীনের প্রভাব দ্বারা প্রতিস্থাপিত হয়। পূর্ব হান রাজবংশ, যারা চীন তিব্বতী ভাষায় কথা বলতেন। প্রাচীন মিশরে 1070 খ্রিস্টপূর্বাব্দ থেকে সম্ভবত চীনা সিল্কের কিছু অবশিষ্টাংশ পাওয়া গেছে। মধ্য এশিয়ার গ্রেট মরুদ্যান শহরগুলি সিল্ক রোড বাণিজ্যর কার্যকর কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। উৎপত্তিস্থল যথেষ্ট নির্ভরযোগ্য বলে মনে হয়, কিন্তু রেশম খুব দ্রুত হ্রাস পায়, তাই এটি রেশম চাষ করা হয়েছিল কিনা তা যাচাই করা যায় না, অথবা এক ধরনের বন্য রেশম যা হয়তো ভূমধ্যসাগর বা মধ্যপ্রাচ্য থেকে এসেছে। খ্রিস্টপূর্ব 8ম শতাব্দীতে মেট্রোপলিটন চীন এবং যাযাবর পশ্চিমাঞ্চলীয় সীমান্ত অঞ্চলগুলির মধ্যে যোগাযোগের পরে মধ্য এশিয়া থেকে সোনা প্রবর্তন করা হয়েছিল, এবং চীনা জেট কারভাররা স্টেপগুলির নকল নকশা তৈরি করতে শুরু করেছিল। সিথিয়ান স্টাইলের পশুর শিল্পকে গ্রহণ করেছিল। এই শৈলীটি বিশেষত সোনা এবং ব্রোঞ্জের তৈরি আয়তক্ষেত্রাকার বেল্ট ফলকগুলিতে প্রতিফলিত হয়, যার অন্যান্য সংস্করণ জেড এবং স্টিটিতে রয়েছে। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দীর জার্মানির স্টুটগার্টের কাছে একটি অভিজাত কবর খনন করা হয়েছিল, এবং পাওয়া গিয়েছিল যে কেবল গ্রিক ব্রোঞ্জই নয়, চীনা সিল্কও ছিল। বেল্টের ওপর অনুরূপ পশুর আকৃতির শিল্পকলা এবং কুস্তিগিরের মোটিভগুলি কৃষ্ণ সাগর অঞ্চল থেকে অভ্যন্তরীণ মঙ্গোলিয়া এবং সানিক্সে যুদ্ধরত রাজ্যযুগের প্রত্নতাত্ত্বিক স্থান পর্যন্ত বিস্তৃত সিথিয়ান কবরস্থানে পাওয়া গেছে। চীনে সিথিয়ান সংস্কৃতির সম্প্রসারণ হাঙ্গেরীয় সমভূমি এবং কার্পাথিয়ান পর্বতমালা থেকে চীনা কানসু করিডোর পর্যন্ত বিস্তৃত, এবং মধ্যপ্রাচ্যকে উত্তর ভারত এবং পাঞ্জাবের সাথে যুক্ত করেনি। নিঃসন্দেহে সিল্ক রোডের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সিথিয়ানরা মিশর আক্রমণ করার সময় আসিরিয়ান এসারহাদ্দানের সাথে ছিল, এবং তাদের স্বতন্ত্র ত্রিভুজাকার তীরচিহ্নগুলি আসোয়ানের মতো দক্ষিণে পাওয়া গেছে। এই যাযাবর লোকেরা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রযুক্তির জন্য প্রতিবেশী স্থায়ী জনসংখ্যার উপর নির্ভরশীল ছিল, এবং এই পণ্যগুলির জন্য দুর্বল বসতিগুলিতে অভিযান চালানোর পাশাপাশি তারা শুল্কের বলবৎ অর্থ প্রদানের মাধ্যমে আয়ের উৎস হিসাবে দীর্ঘ দূরত্বের ব্যবসায়ীদের উৎসাহিত করেছিল। সোগডিয়ানরা 10ম শতাব্দীর শেষের দিকে সিল্ক রুট ধরে চীন ও মধ্য এশিয়ার মধ্যে বাণিজ্যের সুবিধার্থে প্রধান ভূমিকা পালন করেছিল। তাদের ভাষা 4র্থ শতাব্দীর পূর্ব পর্যন্ত এশিয়ান বাণিজ্যের জন্য একটি লিঙ্গুয়া ফ্রাঙ্কা হিসেবে কাজ করে। বৌদ্ধ ধর্ম রেশম পথের মাধ্যমে হান চীনে প্রবেশ করেছিল খ্রিস্টীয় 1ম এবং 2য় শতাব্দীতে। চীনে বৌদ্ধ ভিক্ষুকদের দ্বারা প্রথম নথিভুক্ত অনুবাদের প্রচেষ্টা ছিল খ্রিস্টীয় 2য় শতাব্দীতে
কুষাণ সাম্রাজ্যের মাধ্যমে কনিষ্কের অধীনে তারিম অববাহিকার সীমান্তবর্তী চীনা অঞ্চলে। এই পরিচিতিগুলি সমগ্র পূর্ব বিশ্ব জুড়ে সর্বাস্তিবাদী এবং তাম্রশাটীয় বৌদ্ধ ধর্মের ধারাকে সঞ্চারিত করেছিল। তিস্তা বাজারে এসে পৌঁছালাম। এখানে তিস্তা নদী অনেক চওড়া। এখন নদীতে রয়েছে ভালোই জল। বর্ষায় এই এলাকা আরো ভয়ঙ্কর রূপ নেয়। রাফটিংও হচ্ছে দেখতে পাচ্ছি। কিছু সময় আমরা এখানে কাটিয়ে আবার এগিয়ে চললাম। থেরবাদ বৌদ্ধ ধর্ম শ্রীলঙ্কার তাম্রশাটীয় ধারার পালি ত্রিপিটক থেকে বিকশিত হয়েছিল এবং সমগ্র দক্ষিণ পূর্ব এশিয়ায় ছড়িয়ে পড়ে। ইতিমধ্যে সর্বাস্তিবাদী বৌদ্ধ ধর্ম উত্তর ভারত থেকে মধ্য এশিয়া হয়ে চীনে ছড়িয়ে পড়ে। মধ্য এশীয় এবং চীনা বৌদ্ধ ধর্মের মধ্যে সরাসরি যোগাযোগ তৃতীয় থেকে সপ্তম শতাব্দী জুড়ে তাং যুগের মধ্যেও অব্যাহত ছিল। চতুর্থ শতাব্দীর পর থেকে ফা হিয়েন এবং পরে হিউয়েন সাং এর মতো চীনা তীর্থযাত্রীরা মূল ধর্মগ্রন্থগুলিতে উন্নত উপলব্ধি পাওয়ার জন্য উত্তর ভারতে ভ্রমণ শুরু করে। তৃতীয় এবং সপ্তম শতাব্দীর মধ্যে চীনের সাথে উত্তর ভারতের সংযোগকারী স্থলপথের অংশগুলি হান রাজবংশ, কুষাণ সাম্রাজ্য, হেফস্থালীয় সাম্রাজ্য এবং তাং রাজবংশ দ্বারা শাসিত হয়েছিল। বৌদ্ধতন্ত্রের ভারতীয় রূপ সপ্তম শতাব্দীতে চীনে পৌঁছেছিল। তিব্বতী বৌদ্ধ ধর্ম একইভাবে বজ্রযানের একটি শাখা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল। অষ্টম শতাব্দীতে। কিন্তু এই সময় থেকে বৌদ্ধ ধর্মের রেশমপথের বাণিজ্য মাওয়ার আন্নাহারের ওপর মুসলিম বিজয়ের সাথে হ্রাস পেতে শুরু করে, যার ফলে 740 দশকে উইগুর খাগানাঙের পরিণত হয়। হিন্দু ধর্মে পুনরুত্থান এবং মুসলমানদের ভারত বিজয়ের কারণে ভারতীয় বৌদ্ধ ধর্ম হ্রাস পায়। তাং যুগের চীনা বৌদ্ধ ধর্ম নবম শতাব্দীতে সংক্ষিপ্তভাবে দমন করা হয়েছিল। পশ্চিম লিওয়াও মধ্য এশিয়ায় মঙ্গল আক্রমণের আগে মধ্য এশিয়ায় অবস্থিত একটি বৌদ্ধ চৈনিক রাজবংশ ছিল। মঙ্গল সাম্রাজ্যের ফলে মধ্য এশিয়ার আরও ইসলামীকরণ ঘটে। তারা ইউয়ান রাজবংশ থেকে শুরু করে তিব্বতী বৌদ্ধ ধর্ম গ্রহণ করে। চীনা, কোরীয়, জাপানি, ভিয়েতনামি এবং তাইওয়ানি দক্ষিণ পূর্ব এশিয়া বৌদ্ধ ধর্মের ঐতিহ্য অব্যাহত ছিল। 2019 সাল পর্যন্ত চীনে বিশ্বের সবচেয়ে বেশি বৌদ্ধ জনসংখ্যা ছিল প্রায় 250 মিলিয়ন। তারপর থাইল্যান্ডের সংখ্যা প্রায় 70 মিলিয়নে। কালিম্পং শহরে প্রবেশ করছি। কালিম্পংয়ের পরিচিতি রয়েছে শহরের শিক্ষা প্রতিষ্ঠানগুলির জন্য। এগুলির অধিকাংশ ব্রিটিশ আমলে স্থাপিত হয়। চীনের তিব্বত আগ্রাসন ও ভারত চীন যুদ্ধের আগে পর্যন্ত এই শহরগুলি ভারত তিব্বত বাণিজ্যদ্বার। 1980-র দশক থেকে কালিম্পং ও প্রতিবেশী দার্জিলিং পৃথক গোর্খাল্যান্ড রাজ্য আন্দোলনের প্রধান কেন্দ্র। কালিম্পং তিস্তা নদীর ধারে একটি শৈলশিরার উপর অবস্থিত। মনোরম জলবায়ু ও সহজগম্যতা থেকে জনপ্রিয় পর্যটন কেন্দ্র করেছে। উদ্যান পালনে কালিম্পং বিশেষ গুরুত্বপূর্ণ। এখানে নানা প্রকার অর্কিড দেখা যায়। এখানকার নার্সারিগুলিতে হিমালয়ের ফুল, স্ফীতকন্দ এবং রাইজোমের ফলন চলে। কালিম্পংয়ের অর্থনীতিতে এই ফুলের বাজার বিশেষ গুরুত্বপূর্ণ। নেপালি, অন্যান্য আদিবাসী উপজাতি ও ভারতের নানা অভিনিবেশকারীরা শহরের প্রধান বাসিন্দা। কালিম্পং বৌদ্ধ ধর্মের একটি কেন্দ্র। এখানকার জ্যাংঢোক, পালরি ফোডাং
বৌদ্ধমঠে বহু দুষ্প্রাপ্য তিব্বতী পুঁথি রক্ষিত আছে। কালিম্পং নামের সঠিক উৎস অজ্ঞাত। সর্বজন গ্রাহ্য মত হল তিব্বতী ভাষায় কালিম্পং মানে রাজার মন্ত্রীদের সভা। কথাটি এসেছে কালন ও পং শব্দ দুটি থেকে। অতীতে এখানে স্থানীয় আদিবাসীদের গ্রীষ্মকালীন ক্রীড়ানুষ্ঠানের আসর বসত। পাহাড়ের অধিবাসীরা এই অঞ্চলকে কালিবং ও বলে থাকেন। দি আনটোল্ড অ্যান্ড আননোন রিয়ালিটি অ্যাবাউট দ্য লেপচাস গ্রন্থের রচয়িতাকে পি তামসাংয়ের মতে কালিম্পং কথাটি এসেছে কালেনপাং শব্দ থেকে, লেপচা ভাষায় যার অর্থ গোষ্ঠীর ছোট পাহাড়। শব্দটি প্রথমে হয় কালিবাং, পরে আরও বিকৃত হয়ে কালিম্পং। অন্যমতে এই অঞ্চলে বহুল প্রাপ্ত তাণ্ডব উদ্ভিদ কাউলিমের নাম অনুসারে এই অঞ্চলের নাম হয়েছে কালিম্পং। মধ্য ঊনবিংশ শতাব্দীর আগে পর্যন্ত কালিম্পংও তার সংলগ্ন অঞ্চলগুলি পর্যায়ক্রমে শাসন করত সিকিম ও ভুটান রাজ্য। সিকিমি শাসনে এই অঞ্চল ডালিংকোট নামে পরিচিত। 1706 সালে ভুটান রাজা একটি যুদ্ধে জয়লাভ করে অঞ্চলটি সিকিম রাজার কাছ থেকে ছিনিয়ে নেন। তিনি এই অঞ্চলের নতুন নাম রাখেন কালিম্পং। অনুমান কালিম্পংও তার সংলগ্ন তিস্তা উপত্যকা অষ্টাদশ শতাব্দীতে ভুটান রাজ্যের সীমান্তবর্তী অঞ্চল ছিল। এখানকার জনসংখ্যা সেই সময় 1780 খ্রিস্টাব্দে অধিবাসীরা ছিলেন গোর্খারা কালিম্পং আক্রমণ করে জয় করে অনুপ্রবেশকারী 1864 খ্রিস্টাব্দে ইঙ্গো ভুটান যুদ্ধ হয়। তারপর 1865 সালে সিনচুলার চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তি অনুযায়ী তিস্তা নদীর পূর্ব দিকের ভুটানি অধিকৃত অঞ্চলগুলি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আয়ত্তাভুক্ত হয়। এই সময় কালিম্পং একটি ছোট্ট গ্রাম মাত্র ছিল। মোটে 2 কি 3টি পরিবার এখানে বসবাস করতেন। এই বছরই অ্যাসলে ইডেন নামে একটি বেঙ্গল সিভিল সার্ভিস অফিসারের তাৎক্ষণিক প্রতিবেদনে এই শহরের উল্লেখ পাওয়া যায়। এটাই ছিল কালিম্পং শহরের প্রথম ঐতিহাসিক নামোল্লেখ। 1866 খ্রিস্টাব্দে কালিম্পং দার্জিলিং জেলার অন্তর্ভুক্ত হয়। 1866 থেকে 67 খ্রিস্টাব্দ নাগাদ একটি ইঙ্গো ভুটানি কমিশন কালিম্পং ও ভুটানের সীমা নির্দেশ করার জন্য নিযুক্ত হয়। এরপর কালিম্পং মহকুমা ও দার্জিলিং জেলা একটি ভৌগোলিক আকার পায়। যুদ্ধের পর কালিম্পং অঞ্চল পশ্চিম ডুয়ার্স জেলার মহকুমা হয়। পরের বছর এটা দার্জিলিং জেলার আয়ত্তাভুক্ত হয়। এখানকার জলবায়ু বেশ মনোরম। এবারে আমরা সাইলেন্ট ভ্যালিতে এসে দাঁড়ালাম। এটা আজকের আমাদের একটি ট্যুরিস্ট স্পট। আমাদের চার্টে ছিল ঘোরার জন্য। পাইনের বিশাল বন এটি, চারিদিকে শুধু বড় বড় গাছ। বেশ একটা অন্যরকমের অনুভূতি হচ্ছে। আমরা সবাই রাস্তা থেকে নিচের দিকে নামতে থাকলাম। চারিদিকে শুধুই সবুজ আর সবুজ। অনেক ফটোশ্যুট করলাম এখানে। আবার আমরা এগিয়ে চললাম সিলেরিগাঁওয়ের উদ্দেশ্যে।
এবারে আমরা এসে পৌঁছালাম সিলেরিগাঁওতে। এখন বিকেল হয়ে গেছে। অনেক হোমস্টে রয়েছে এখানে। আকাশ পরিষ্কার থাকলে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। খুব সুন্দর জায়গাটি লাগছে। অনেক শুনেছি সিলেরিগাঁওয়ের কথা আগে, অনেক ভিডিও দেখেছি আগে। আমরা নিজেদের হোমস্টেতে এগিয়ে চললাম। বেশ ভালোই হোমস্টে আমাদের। বেশ ভালোই টিপটপ সবকিছু, ভালোই লাগলো সবকিছু আমাদের। ফুলের গাছ রয়েছে অনেক এখানে। প্যাকেজের মধ্যে রয়েছে সবকিছু। এবার আমরা এগিয়ে চললাম একটা লোকাল ভিউ পয়েন্টের দিকে। নুড়ি বিছানো রাস্তা দিয়ে এগিয়ে চললাম আমরা। সিলেরিগাঁও কালিম্পং জেলার কালিম্পং সদর মহকুমার কালিম্পং সিডি ব্লকের একটি গ্রাম। সিলেরি নামের সাথে অনেক পৌরাণিক কাহিনী এবং কিংবদন্তি জড়িত। বলা হয় এটি একটি পোর্টম্যান্টো, যা সিলেরি শব্দ থেকে উদ্ভূত, যা এই অঞ্চলে প্রচুর পরিমাণে জন্মায়। সিলেরিগাঁও ৬০০০ ফুট উচ্চতায় অবস্থিত। এই এলাকা থেকে কাঞ্চনজঙ্ঘা পর্বত এবং সংলগ্ন শৃঙ্গ এবং তিস্তা নদীর দৃশ্য দেখা যায়। এই এলাকায় প্রচুর পরিমাণে সিনকোনা বাগান রয়েছে, যা ব্রিটিশরা ম্যালেরিয়া চিকিৎসায় ব্যবহৃত কুইনাইনের উৎস হিসেবে এই অঞ্চলে প্রবর্তন করেছিল। সিলেরিগাঁও ভ্রমণকারী পর্যটকদের জন্য একটি আকর্ষণ হল স্যাংচ্যান দর্জি মঠ, যা পেরং ভুটানি শাসনামলে নির্মিত হয়েছিল, আমরা এসে পৌঁছালাম তিস্তা ভিউ পয়েন্টে। অনেক পর্যটকই বিকেলে এখানে এসেছে। অনেক বুদ্ধিস্ট পতাকা লাগানো রয়েছে দেখছি। বেশ অন্য রকমের জায়গা এটি, বেশ ভালো লাগছে। পাথরের টিলা মতো দেখছি রয়েছে। সামনেটা ছোট ফাঁকা জায়গা মতো আছে।
টুকটাক দোকানও আছে, বসার বেঞ্চ রাখা আছে এখানে। আকাশ খুব একটা পরিষ্কার নয়, তবে সূর্যের আলো ভালোই আছে। আমরা টিলা দিয়ে উঠে এলাম। বেশ রিস্কি আর সংকীর্ণ এই জায়গাটি। দূরে তিস্তা নদী গোল্ডেন রং নিয়েছে পরন্ত বিকেলের আলোতে। সামনে সব পাহাড় শ্রেণী দেখতে পাচ্ছি, বেশ ভালো লাগলো। আমাদের সবারই তিস্তা ভিউ পয়েন্টটি বেশ ভালো লাগলো। এবার আমরা সবাই ফিরে চললাম। ভৌগোলিকভাবে এই অঞ্চলটি কালিম্পং পর্বতমালা গঠন করে, যার গড় উচ্চতা 300 থেকে 3000 মিটার পর্যন্ত। এই অঞ্চলটি হঠাৎ করে উত্থিত পাহাড় এবং অসংখ্য ছোট ছোট স্রোত দ্বারা চিহ্নিত। এটি মূলত একটি গ্রামীণ এলাকা, যেখানে জনসংখ্যার 167% গ্রামীণ এলাকায় বাস করে এবং মাত্র 2.23% শহর অঞ্চলে বাস করে। আমরা এবার এসে পৌঁছেছি আমাদের হোমস্টেতে। আমরা ঘরে না গিয়ে খাবার জায়গায় চলে এলাম। আমাদের আজ লাঞ্চ করতে বেশ ভালোই দেরি হয়ে গেল। পাশের ছাদ থেকে সামনের ভিউটা দারুণ লাগছে। আকাশ পরিষ্কার থাকলে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা ও অন্যান্য পর্বতশৃঙ্গগুলি ভালোভাবে দেখতে পাওয়া যায়। অনেক রকমের সুন্দর সুন্দর গাছ পাওয়া যায় এখানে। বিশেষ করে বিভিন্ন রকমের ফুলের গাছ খুব ভালো পাওয়া যায়। এখন সূর্যের আলো অনেক কমে এসেছে। আমাদের হোমস্টেতে অনেক রকমের সুন্দর সুন্দর গাছ রয়েছে। আমরা ঘুরে ঘুরে সব দেখতে থাকলাম। আসলে এখানের ওয়েদার খুব মনোরম। এখানকার ওয়েদারে গাছপালাও খুব ভালো বাড়তে পারে। আমাদেরও এমন কিছু দেখতেই পাহাড়ে ছুটে আসা। আমাদের সবারই সিলেরিগাঁও খুব ভালো লেগেছে। কাল সকালে আমরা বেরিয়ে যাব। এবারে আমরা লাঞ্চ করে নেব। লাঞ্চে আমাদের ছিল ডিম কারি, ডাল, বাঁধাকপি ভাজা, পাঁপড়, স্যালাড ইত্যাদি।
ভালোই লাঞ্চ হলো। এবার রেস্ট নিয়ে নিলাম। সন্ধ্যায় আবার চা আর পকোড়া দেওয়া হলো আমাদের। বেশ ভালোই ঠান্ডা ঠান্ডা লাগছে আমাদের। তোমাদের এই পর্বটি কেমন লাগছে অবশ্যই জানিও। রাত্রেবেলা চিকেন আলু ভাজা রুটি দিয়ে ডিনার পর্ব মিটল। আজকের গল্প এখানেই শেষ। টাটা।